ধুকপুক করছে অনবরত। ওর মনে হচ্ছে নিশিত বিয়ের কথা বলার পর থেকে এর মাঝে অনাদিকাল পেরিয়ে গেছে। সময়টা যেন মুহূর্তের জন্য থমকে গেছে। নিজের কানকে বিশ্বাস করতেও যেন দ্বিধাবোধ হচ্ছে ওর। সে কি ঠিক শুনছে? নিশিত বিয়ের কথা বলছে। যে নিশিতকে ওর বিষয়ে সিরিয়াসভাবে ভাবতো না, যাকে সর্বদা ছন্ন ছাড়া আলেয়ার ঘরে দুলাল ভেবে এসেছে, তার মুখে এমন কথা দোলাকে চিন্তায় ফেলে দেয়। আমি 1 মিনিট। হঠাৎ তড়িৎ গতিতে কথা বলে দোলাকে থামিয়ে দেয় নিশিত। মেয়েটা অবাক হয় আর একবার। নিশিত ঠিক কি করতে চাচ্ছে বুঝতে সন্ধিয়ান সেই কপালে ভাঁজ নিয়ে মাথা নাড়ে, নীরবে প্রশ্ন করে। কি হয়েছে? নিশিত চোখ বন্ধ করে শ্বাস নেয়। ওকে অনেকটা অস্থির দেখায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে চোখ মেলে বলে, আমি জানি হুট করে এভাবে প্রশ্ন করে তুমি কনফিউশনে ভুগছো হয়তো। এরকম ডিসিশন অফকোর্স এত অল্প সময় নেওয়া যায় না, তাই আমি তোমাকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে বলছি না। দোলা চমকে উঠে তাকালো। তাকাতেই সরাসরি নিশিতের চোখের সাথে চোখ মিলে গেল। এত ধারালো তীব্র চাহনি ওর মন মস্তিষ্ক ধারণ করতে পারল না। দোলার সাথে সাথে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে নিশিত এক অদ্ভুত কাজ করে বসলো। দোলার চিবুকে হাত রেখে বলল, তোমাকে আমি সময় দিচ্ছি দোলন চাপা, যতদিন ইচ্ছা সময় নাও। তবুও আমি চাই তুমি ভেবে চিন্তে নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নাও। নিশিতের ভরাট কণ্ঠে কিছুটা বিষাদের ছাই, যে বিষাদের রেশ দ্বিধাহীনভাবে পৌঁছে গেল দোলার অন্তরে। সে কি এতটাই কষ্ট দিয়ে ফেলেছে লোকটাকে? দোলা ভাবল। এরই মাঝে পুনরায় নিশিতের কণ্ঠ শোনা গেল, এমন নয় যে আমি জীবনে প্রথম কাউকে প্রেমের প্রস্তাব দিচ্ছি। ওই শেষ কথায় দোলার চোখ বড় বড় করে তাকাতেই নিশিত থেমে যায়। মেয়েটা যাতে ওকে ভুল না বোঝে তাই সে বোঝানোর ওর চেষ্টা করে বলে, কিন্তু সেসব অতীত ছিল, বলতে গেলে আমার আবেগের সময়, যেটা এখন আর নেই। আই এম ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইউ। যতটুকু সিরিয়াস হলে কাউকে জীবনের জন্য, সারা জীবনের জন্য নিজের সাথে রাখার ধারণা থাকে, মনের ভিতর ঠিক ততটুকুই সিরিয়াস আমি তোমায় নিয়ে। তাই বারবার বলছি এমন কোনো কিছু বলো না দোলন চাপা, যাতে আমার মন ভেঙে যায়। তুমি যতদিন চাইবে সময় না উত্তর দেওয়ার, তুমি চাইলে আমি ততদিন তোমার থেকে দূরত্ব বজায় রাখবো, অপেক্ষা করব তোমার জন্য। দোলা হতাশার এক দীর্ঘশ্বাস ফেলে। ওর মন বরাবরই নরম। সে সবার সামনে নিজেকে কঠোর ও শক্ত মনে অধিকারী দেখালেও ওর ভেতরকার কোমল নারী সত্তা সুযোগ বুঝে প্রকাশ ঘটাতে বিলম্ব করে না বৈকি। এক্ষেত্রেও ঘটল তাই ঠিক। যতই সে বুকে সাহস জুগিয়ে মুখে না বলতে চাইছে, ততই ওর জবান সংকীর্ণ হয়ে যাচ্ছে যেন। মনে মনে পুরোপুরি না বলা ইচ্ছা থাকলেও মুখে আসার আগে শব্দ দলা পেকে যাচ্ছে। তার মধ্যে নিশিতের এই মারাত্মক চাহনি। দোলা ভেবে পায় না যে কিভাবে বলবে নিশিতকে ওর দিকে এভাবে না তাকাতে। সে কিভাবে বোঝাবে লোকটাকে যে এইভাবে তাকালে ওর ভেতরটা কেঁপে ওঠে। সারা জীবন সযত্নে লুকিয়ে রাখা কোমল মনটাও নিমেষে উতাল পাতাল শুরু হয়ে যায়। কিন্তু মুখে সে এসবে কিছুই বলতে পারল না, শুধু বলল, আমি আপনাকে এখনো ঠিকমতো চিনি না নিশিত ভাই। আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে তেমন কিছুই জানি না আমি শিওর আপনার ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপার, তাই নয় কি? নিশিত মাথা নাড়ে। সে নিজেও দোলার ব্যাপারে এত কিছু জানে না। যেহেতু বাড়িওয়ালা অর্থাৎ তুজ্জোর মাকে দোলার মা বলেছে, যেহেতু সে জানে ওই ব্যাপারে, এছাড়া আর কিছুই জানার প্রয়োজন বোধ করেনি সে। তাই সে মুখে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কি বোঝাতে চাইছো? আন্টির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিতে বলছো? নিশিতের কথায় দোলার চোখ বুজে ফেলে। এই ছেলের গাড়ির চাকা সব সময় ওই এক জায়গায় গিয়ে আটকে থাকে। তবুও সে বোঝানোর মতো করে বলল, আমি বলতে চাইছিলাম যে বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের একটা সম্পর্ক, যেটা শুধু আমাদের না, আমাদের পরিবারের মধ্যেও সেতু হিসেবে কাজ করবে। আপনার আমার ফ্যামিলির মধ্যে আকাশ পাতাল ব্যবধান নিশিত ভাই। এমন অসময় সম্পর্কে বিয়ের মতো ঘটনা। ওকে মাঝপথে থামিয়ে নিশিত বলতে লাগলো, আমি জানি আমার সম্পর্কে তুমি এখনো অনেক কিছুই জানো না, কিন্তু তুমি কোনোদিন জানতে চাওনি বলেই আমি তোমাকে কিছু বলার সুযোগ পাইনি। আমার ফ্যামিলি এমন না যেমনটা তুমি ভাবছো। জানো, আমার মাকে তুমি দেখেছো না? তাকে দেখে গিয়ে তোমার মনে হয়েছে সে এমন মানসিকতার? দোলা নিরুত্তর রয়। নিশিত ভুল কিছু বলেনি, তবু এই প্রশ্নের জবাব সে দিবে না।
ও চুপ থাকা দেখে নিশীথ আবারও বলল, আর প্রসঙ্গ রইল আমার বাবার। উনি বাইরে থেকে কঠোর হলেও আমার মনে হয় না আমার বিয়ের ব্যাপারে কোনো ঝামেলা করবে। যদি করে ওসব আমি ঠিকই ম্যানেজ করে নেব। তুমি শুধু রাজি হলেই হয়েছে। তোমায় ছাড়া আমি আর কোনো কিছুর পরোয়া করি না দোলন চাপা। বাতাসের দোলায় কপালের ওপর একগুচ্ছ চুল এসে বাড়ি খাচ্ছিল। নিজ হাতে সযত্নে সেই চুল কানে পিছে গুজে দিল নিশীথ। ওর স্পর্শে শিহরণে দোলা সামান্য কেঁপে উঠল। মিনমিনিয়ে বলল, আমি যাই, এখন বাসা নিয়ে গেলে খুঁজতে আসবে উপরে। নিশীথ হাত ঘড়িতে সময় দেখল। প্রায় 20 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে। অনেকক্ষণ ছিল তারা এখানে বলা যায়, কিন্তু দোলার সাথে থাকলে সময়ের হুঁশ থাকে না ওর। এটাই হলো সমস্যা। তবে দোলা আজকে রিজেক্ট করেনি, এতেই সে খুশি। জবাব না দিক এটা নিশীথ মানতে পারত, কিন্তু আজকে এত কিছু বলার পর নিজের সরল অনুভূতি ওর সামনে নিংড়ে দেওয়ার পরেও যদি দোলা ওকে ফিরিয়ে দিত তবে নিশীথের আত্মসম্মানে লাগতো। ওর পুরুষত্ব ওকে আর এই সম্পর্কে অগ্রসর হতে দিত না। কিন্তু সৃষ্টিকর্তা ওর ইচ্ছা শুনেছেন, নিশীথের মর্যাদা রেখেছেন। দোলা উল্টোপাল্টা কিছু বলেনি। ওর ভাবনার মাঝে দোলা চলে যেতেই অগ্রসর হলেই নিশীথ পেছন থেকে ডাকে। দোলা পেছনে না ফিরলেও থেমে যায়। নিশীথ সুদাই। কার বাসায় গিয়েছিলে কাল বলে না যে? দোলা পিছনে ফিরে এক পলক তাকায়, থমথমে মুখে বলে, এই ব্যাপারে কিছুই বলতে চাইছি না আমি। এতপর বিড়বিড়িয়ে বলল, অন্তত আপনাকে তো অবশ্যই বলবো না, এমনিতেই মাথা নষ্ট, শুনলে আরও যাবে। আপনার এসব না জানাই ভালো। কিন্তু দোলা লক্ষ্য করেনি নিশীথ ততক্ষণ ওর দিকে এগিয়ে এসেছে অনেকটাই, এবং সে কথাগুলো শুনেও নিয়েছে। সে যতক্ষণে চোখ তুলে তাকালো, নিশীথকে ভ্রু কুঁকচে তাকিয়ে থাকতে দেখলো। ওকে চুপচাপ দেখা মাত্রই সে এক ছুটে বেরিয়ে গেল ছাদ থেকে। নিশীথ সেদিকে সরু চোখে তাকিয়ে থাকলো। দোলা চলে যেতেই তুর্য প্রবেশ করলো ছাদে। ক্লান্ত ভঙ্গিমায় হাত এদিক ওদিক করে বলল, কি ব্যাপার বড়দা, প্রেম দেখে জমে ক্ষীর। আমি বলি ছাদ থেকে বের হয় না কেন এখনো? তা ভাবিকে কিভাবে পটালে আমাদের, শোনালা না যে? নিশীথ নিজের চিন্তা বাদ দিয়ে কিঞ্চিত হাসল তুর্যের কথায়। ওর কাজ চাপড়ে বলল, প্রেম প্রেম ভাব, প্রেমিকার সম্মতির অভাব, বুঝলি ছোটু? মানে? তুর্য বোকার মতো শুধায়। নিশীথ আর জবাব না দিয়ে ওকে সাথে নিয়ে নিচে নামে। ওর মাথায় এখন অন্য কিছু ঘুরছে। ব্যাপারটা না জানা পর্যন্ত এই চিন্তা দূর হবে না সহজে। দোলা বাসায় ফিরল বেশ অন্যমনস্ক, খামখেয়াল ভাবে। হাতের কাপড়গুলো ঠিক মতো রাখলেও না, যেন কোনো মতো সোফায় ওপর ফেলে নিজের রুমের দিকে যেতেই কামিনী ডাকল ওকে। কোথায় গিয়েছিলে আপু? ছাদে। দোলার নিরস উত্তর, ছাদে কাপড় তুলতে এতক্ষণ লাগে? আমি আরো ভাবলাম তুমিও বাইরে চলে গেছো মায়ের সাথে। জানো কি হয়েছে? আমি রুমে যাই মিনি, এখন কথা শুনতে ভালো লাগছে না। দোলার মুখে হঠাৎ এমন কথা শুনে কামিনী থেমে গেল। এগিয়ে এসে দোলাকে কিছুক্ষণ খেয়াল করে বোনের দিকে চেয়ে বলল, কি হয়েছে আপু? শরীর খারাপ লাগছে? দোলার এই মুহূর্তে কিছু বলতে ইচ্ছা হলো না, তাই শুধু মাথা নাড়ালো। কামিনীও আর বাধা দিল না। দোলা নিজ রুমে চলে এলো। ওর মাথা আর কাজ করছে না। চোখ বন্ধ করলেই নিশীথের চেহারা ভেসে আসছে। ওর বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে ক্রমশ। মাকে ফোন দিয়ে শুধালো কতক্ষণে আসবে। ও আর এইসব নিতে পারছে না একদমই। এই যাত্রা কপাল ভালো থাকায় পারভিন বেগম জানালেন উনি আধ ঘন্টার মাঝে বাসায় ফিরবেন। শুনে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার শুধু মায়ের আসার অপেক্ষা। পারভিন বেগম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে উঠতেই বড় মেয়েকে রুমে ঢুকতে দেখলেন। সেদিকে চেয়ে হেসে বললেন, আরে তোলা, আয় আয়, মামি তোর জন্য কি কিনেছে দেখ। ওইসব পরে দেখবো মা, আগে বলো মামা মামির সাথে কাল তোমার কি কথা হয়েছে? আর কি এমন কথা বলবে যা তুমি সকাল থেকে বলতে চেয়েও পারছো না? আমার আর ধৈর্য হচ্ছে না মা, তুমি এক্ষুনি সবটা বলো তো আমায়। মেয়ের অধৈর্যপানায় পারভিন বেগম খানিকটা বিস্মিত হলেন বটে। তার বাচ্চাদের মধ্যে দোলা বরাবরই সবচেয়ে ধৈর্যবান। আর সে এমন করছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তিনিও আর রাগঢাক না করে বললেন, বেশ, সব বলছি, এত অধৈর্য হলে হয়? আরে এইসব ব্যাপার তো আরামসে বসে ভালোভাবে বলতে হয়। আর তুই এগুলাতেই তাড়াহুড়ো করতে চাইছিস? মায়ের কথা বোধগম্য না হয় দোলা প্রশ্ন করে, মানে কিসের কথা বলেছো? ও মা, কিসের আবার এমনভাবে বলছিস যেন তুই জানিসই না? কি জানি না আমি কিছু বুঝতে পারছি না সত্যি, প্লিজ সবটা খুলে বলো না। আরে তোর বিয়ের ব্যাপারে, রাকিবের সাথে তোর বিয়ে ঠিক করলাম আমরা।
তুই জানিস না? দোলা আবার আকাশ থেকে পড়ল। কি বলছে এসব মা? যা সে দুঃস্বপ্ন ভেবেছে ওর মা কিনা শেষমেশে সেটাই করে এলো। হতভম্ব সে উভ্রান্তের ন্যায় প্রশ্ন করলো। এসব কি বলছো মা? রাকিবের সাথে আমার বিয়ে কিভাবে? আর আমি জানবই না কি করে? দোলার মা পুরো কুকছে বললেন। হ্যাঁ, এত অবাক হচ্ছিস কেন? তোর তো জানারই কথা। তোর খুশির জন্য এত কিছু করলাম, আর তোকে দেখে মনে হচ্ছে আজকে প্রথম শুনলি। খানিকটা থেমে বললেন। শোন মা, আমি বুঝি মেয়েরা বিয়ের ব্যাপারে লজ্জা শরম পাবে, কিন্তু তাই বলে কি মায়ের কাছে লজ্জা পেলে হবে? তুই আমায় আগে বলবি না, বোকা মেয়ে। দোলা থুতনি ধরে চুমু খেয়ে উঠে গেলেন দোলার মা। এদিকে দোলায় আছে মহাবিভ্রান্তে। এসব কি বলছেন পারভিন বেগম? সবটাই যেন অদ্ভুত এক ধোঁয়াশার ন্যায় তালগোল পাকিয়ে যাচ্ছে নিউরনের মধ্যে। মানুষের জীবনে যে কোনো বিষয়ে তিল থেকে তাল হওয়ার আগেই তাকে দমন করা জরুরি, নয়তো ঘোর বিপদ পড়ার সম্ভাবনা দেখা দেয়। তার মধ্যে বিষয়টা যখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ কোনো কিছু, তখন তো তাল হওয়ার আগেই তাকে আটকানো উচিত বলে তোলা মনে হলো। যা ভাবে তাই কাজ। ঘটনা গম্ভীর্য উপলব্ধি করে আর সময় নষ্ট না করে সে দ্রুত পদক্ষেপে চলে গেল মায়ের কাছে। উদ্দেশ্য একটাই, বিয়ের ব্যাপারে মায়ের সাথে সবকিছু ক্লিয়ার করে ফেলা। এ বিষয়ে কোনো রূপ কনফিউশন, দ্বিধা কোনোটাই দোলা রাখতে চাচ্ছে না এখন। পারভিন বেগম ততক্ষণে ড্রয়িং রুমে সোফার ওপর রাখা কাপড় গোছাতে শুরু করেছে নিজের মতো। দোলা গিয়ে তার মায়ের পাশে বসে বলল। তুমি আমার একবারও না বলে আগেই কেন বিয়ের কথা পাকা করতে গেলে মা? অন্তত আমার সাথে একটাবার কথা বলে উচিত ছিল তোমার। পারভিন বেগম একবার কপাল কুপছে মেয়ের দিকে তাকিয়ে বললেন। আরে, তোকে আগেই বলতাম কিভাবে? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এসব করা, পাগলি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ মা? এটা কোনো সারপ্রাইজ বিষয় না, রীতিমতো একটা ট্রমা এটা। চেঁচিয়ে উঠে মায়ের উদ্দেশ্যে বলল তোলা। ওর আওয়াজ শুনে কামিনী শিমুল বেরিয়ে এলো রুম থেকে। পারভিন বেগম বললেন মহাবীর পাকে মেয়ে যে তারই বিয়ের কথা শুনে মোটেও খুশি হয়নি তা বুঝতে আর বাকি নেই ওনার। এই ব্যাপারে একান্ত দোলার সাথে আলাপ করা জরুরি। তিনি বুঝলেন। হাতে কাপড় সরিয়ে রেখে দোলার হাত ধরে নিজের রুমে নিয়ে যেতে যেতে বাকি দুই ছেলেমেয়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বললেন। কি সমস্যা তোদের? এখানে এসেছিস কেন? যা নিজেদের রুমে যা। মায়ের ধমকে আর কথা না বাড়িয়ে সুরসুর করে চলে গেল শিমুল কামিনী। বলা বাহুল্য, সকলে বুঝেছেন এই মুহূর্তে বেশ সিরিয়াস কোনো কথা চলছে এখানে। এতপর তাদের ডিস্টার্ব দেওয়ার কোনো মানে হয় না। পারভিন বেগম রুমে এসে দোলার হাত ছেড়ে দরজা লাগিয়ে দিলেন। মেয়েকে বসিয়ে নিজে এই তার সামনে বসে শান্তভাবে বললেন। কি হয়েছে তোর? তুই কি রাকিবের সাথে বিয়ের কথা শুনে খুশি নয়? তোর কি ওকে ভালো লাগে না? মায়ের প্রশ্নে দোলা সাহস ফিরে পায়। মনের সকল জড়তা কাটিয়ে মুখ ফুটে বলে। না মা, আমি রাকিবকে পছন্দ করি না, আর ওকে আমি কখনোই আমার মামাতো ভাই ব্যতীত অন্য কোনো নজরে দেখিনি। এই জন্যই তোমরা হঠাৎ করে এইভাবে আমায় না বলে ওর সাথে বিয়ে ঠিক করে আমি মেনে নিতে পারছি না এটা মা। পারভিন বেগম বেশ মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনলেন। দোলা গম্ভীর মুখ, কণ্ঠে স্বাভাবিক বলে দিচ্ছে ওর কথার সত্যতা, কিন্তু তিনি হিসাব মেলাতে পারলেন না। কেননা বিষয়টা যদি এমনই হয় তবে ভাই ভাবি বাসায় তিনি যা শুনলেন তা ভিত্তিকই। চিন্তিত মুখে নিজ ভাবনায় মত্ত পারভিন বেগমকে দেখে দোলা তার হাত ঝাঁকিয়ে ডাকলো বাদ দুয়েক। মা। হ্যাঁ। কি হয়েছে তোমার? তুমি কি আদৌ আমার কথা বুঝতে পারছো? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না রে তোলা। কি কথা মা, আমায় বলো। তুই বলছিস তুই রাকিবকে পছন্দ করিস না, ওকে বিয়ে করার কথা কল্পনাতেও ভাবিস না, অথচ তোর মামা মামি যে আমায় অন্য কথা বললো রে মা। মায়ের কথায় দোলার ভ্রু যুগল ভাঁজ পড়ে। দ্বিধাযুক্ত কণ্ঠে শুধায়। মামা মামি আবার তোমায় কি বলেছে আমার ব্যাপারে? শুধু তোর ব্যাপারে না, ভাই সাহেব তো বললেন রাকিব তাদের বলেছে তোরা দুজন একে অপরকে পছন্দ করিস, ও তোকে বিয়ে করতে চায়। তুই তো লজ্জায় আমায় বলতে পারবি না, এই জন্য রাকিব ভাই ভাবিকে এই কথা বলেছে, তাই ওনারা নিজে থেকে আমায় এই প্রস্তাব দিলেন। মায়ের কথায় দোলা আটকে উঠে বলে।